শাহজালালের থার্ড টার্মিনাল চালুর আগে ছাদ চুয়ে পড়ছে বৃষ্টির পানি। অসংখ্য লিকেজের সন্ধান। 22,000 কোটি টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন। এতগুলো যে জায়গা থেকে পানি পড়ছে এটা দ্রুত রেকটিফাই করা উচিত, আর না হলে এটা পুরো স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলবে উইদিন 2-3 ইয়ার্স। শুভেচ্ছা স্টার নিউজের সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম। এবারে অন্যান্য শিরোনাম। স্টার নিউজের সংবাদ প্রচারে কান্না থামল 70,000 শিক্ষকের। 64 জেলায় ইএফটি এবং আইবাসের মাধ্যমে অবসর ভাতা দেয়া শুরু। বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। ফ্যাসিস্টের লুটপাটে গ্রাম বাংলায় দুর্ভোগ। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ। সময় চাইলেন 2-1 দিন। উত্তরার ফিলিং স্টেশনে ফিল্মি স্টাইলে ডাকাতি। নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে মাদক কারবারিদের গুলি। এসআই সহ আহত 3 পুলিশ। শুনছিলেন শিরোনামগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে চারাগাছ কাণ্ডের পর এবার মিলেছে আরও ভয়ঙ্কর তথ্য। উদ্বোধনের আগেই প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পে টার্মিনাল ভবনের ছাদে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র, যেসব ছিদ্র দিয়ে চুইয়ে পড়ছে পানি। খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথিতেই উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। এতে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানের এই স্থাপনার নির্মাণ কাজের বড় ধরনের ত্রুটি নিয়ে। সোহেল রানার অনুসন্ধানী প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পে বিস্ময়কর এমন ত্রুটি অনুসন্ধানে মিলেছে ভয়াবহ সব তথ্য। স্টার নিউজের হাতে আসা খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথি বলছে, টার্মিনালের ছাদ, দরজার গ্যাংওয়ে সহ অসংখ্য স্থানে ওয়াটার লিকেজ বা ছিদ্র শনাক্ত হয়েছে। Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina will now formally inaugurate the soft opening of terminal. আওয়ামী লীগ আমলে নির্মিত এই স্থাপনায় নানা খাতে হয়েছে পুকুর চুরি। এখন স্থাপনার এমন করুণ দশা নিয়ে টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদার এডিসিকে চিঠি দিয়েছেন প্রকল্প পরিচালক AHM নুরুদ্দিন। এতে বলা হয়, গত 12 জুলাই ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এসব ত্রুটি পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এতগুলো যে জায়গা থেকে পানি পড়ছে এটা দ্রুত রেকটিফাই করা উচিত, আর না হলে এটা পুরো স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলবে উইদিন 2-3 ইয়ার্স। আরও কোথায় কোথায় পানি আসতে পারে বা এরকম আছে কিনা সেগুলো ভালো মতো সার্ভে করে, এক্সটেন্সিভলি সার্ভে করে এটা দেখা উচিত। নাহলে এত বড় টাকা একটা প্রজেক্ট হয়তোবা সামনে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পৌঁছে যাব। এটার হয়তোবা এটা এতটা খারাপ অবস্থা হয়ে যাবে। উদ্বোধনের আগেই ব্যয়বহুল ও অত্যাধুনিক থার্ড টার্মিনাল ভবনে এমন ত্রুটি দেখা দেয় প্রশ্ন উঠেছে এর নির্মাণ কাজের মান নিয়ে। থার্ড টার্মিনাল প্রজেক্টে যে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করেছে তারা খুব একটা ভালো মানের কাজ দেখাতে পারেননি। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের এখানে বিদেশি ঠিকাদার নিয়োগ করি, বিদেশি পরামর্শক নিয়োগ করি এবং প্রচলিত বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে তাদেরকে দিয়ে নির্মাণ কাজগুলো করি, কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রত্যাশিত মানের স্থাপনা পাচ্ছি না। বিষয়টি নিয়ে নানা মাধ্যমে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করে স্টার নিউজ, তবে সাড়া দেয়নি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মেইল ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও উত্তর দেয়নি ঠিকাদার, এডিসি ও পরামর্শক প্রতিষ্ঠান। টার্মিনালে বড় ধরনের ত্রুটি রেখেই 2024 সালের জানুয়ারিতে ঠিকাদারকে ছাড়পত্র দিয়ে দেয় সিভিল এভিয়েশন। অথচ সেই ত্রুটি সারাতে এখন উঠে পড়ে লেগেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা। স্টার নিউজের সংবাদ প্রচারের পর কান্না থামল অবসরে যাওয়া শিক্ষকদের।
শুরু হলো ভাতা ও সুবিধা প্রদানের কার্যক্রম। ওসমানী মিলনায়তনে শিক্ষকদের হাতে চেক তুলে দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অবসর বোর্ডকে পঙ্গু করে রেখে যাওয়ায় টাকা পাননি অনেকেই। ফান্ডে টাকা না থাকলেও বিশেষ ব্যবস্থাপনায় পাওনা পরিশোধ করছে সরকার। একটা ছেলে আসছিল, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে বিয়ে দিছি, আর এখন আমি বয়সটা যদিও জীবন থেকে অবসর নেবার দ্বার প্রান্তে, তবে অবসর ভাতাটা এখনও যে রয়ে গেছে মৃত্যু দূরত্বে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা পেতে ভোগান্তি নিয়ে গত 14 মে সংবাদ প্রচার করে স্টার নিউজ। সিস্টেমের ঘূর্ণিপাকে জানেন না কিছুই। প্রতিবেদনে শিক্ষক মোখলেসুর রহমানের চোখের পানি কাঁদিয়েছিল অনেককে। সেই শিক্ষকের অসহায় আকুতিকে এড়িয়ে যেতে পারেনি রাষ্ট্র। 1,23,000 শিক্ষকের চোখের পানি মুছে দিতে তাই এবার রাষ্ট্রীয় উদ্যোগ। রয়েই গেছে রাষ্ট্রের অবহেলায়। সব শিক্ষককে অবসর ভাতার একাংশ দিতে শুরু করেছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 64 জেলায় ইএফটি এবং আইবাসের মাধ্যমে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেখানো হয় স্টার নিউজের সেই প্রতিবেদনটিও। অসুস্থ শিক্ষক মোখলেসুর রহমানের খোঁজখবর নেন তিনি। সমস্যার সমাধান করে, কিন্তু একজন ওসিলার মাধ্যমে আমি আজকে উপকৃত হলাম, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল, ইনশাল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে অবসরের টাকা পেতে আবেগ আপ্লুত হন শিক্ষকরা। তাদের দাবি, অবসরে যাওয়ার পর 1 বছরের মধ্যে পুরো টাকা দিয়ে দেওয়ার। শিক্ষামন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে বাকি টাকাও ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুইয়া সাহেব বললেন। প্রধানমন্ত্রী জানান, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে 30 জুন এবং অবসর সুবিধা বোর্ডের ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছে তাদের সবাই এই টাকা পাচ্ছেন। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাস সংকটে চলমান দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যাসিস্টদের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। নিজ আসনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, কয়েকদিনের মধ্যেই জ্বালানি সংকট অনেকাংশেই কেটে যাবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ বৈশ্বিক নানা সংকটে সরকার গঠনের শুরু থেকেই জ্বালানির খাত নিয়ে বেকায়দায় ছিল বিএনপি। সে দুশ্চিন্তা কয়েক সপ্তাহে বেড়েছে আরও। সে ধারাবাহিকতায় চলমান বিদ্যুৎ, গ্যাস সংকট ও দুর্ভোগ ইস্যুতে জনগণের কাছে খোদ দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। এ সময় কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে বলে জানান তিনি। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। কড়া সমালোচনা করে সরকার প্রধান বিশৃঙ্খলা নয়, নিজেদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান বিরোধী দলের প্রতি। গ্যাস কূপের নিয়ন্ত্রণ যাতে বাংলাদেশের হাতে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। এর আগে সকালে নিউরোসায়েন্সেস হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন অপারেশন থিয়েটার ও আইসিইউ। জানান, অক্টোবরেই 5 বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ
এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। সরকার প্রধান জানান, শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। এ সময় চিকিৎসা সেবা নিশ্চিতে রোগী ও চিকিৎসক উভয় পক্ষকে সহনশীল থাকার আহ্বান জানান সরকার প্রধান। সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও দেশ ও জনগণের স্বার্থে যিনি ছিলেন আপোষহীন, লাল সবুজের বাংলাদেশই ছিল যার একমাত্র ঠিকানা। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেল, জুলুম, হামলা, মামলা সব বাধা পেরিয়ে জাতীয়তাবাদী আদর্শে অনড় থাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। খালেদা জিয়া তেমনই একটি নাম। সময়ের হাতঘড়িতে যার গল্প আছে, স্বপ্ন আছে, উত্তরাধিকার আছে। একজন মানুষের জীবন আসলে কতটা দীর্ঘ? ক্যালেন্ডারের পাতায় মাপলে ৮ দশক, কিন্তু ইতিহাসে সেটা হয়তো মাপা যায় কতগুলো ঝড়ের ভেতর দিয়ে তিনি হেঁটেছেন, কতবার ভেঙেছেন, কতবার উঠে দাঁড়িয়েছেন, আর কত মানুষের স্মৃতিতে নিজেকে রেখে গেছেন। জন্মদিন মানে যদিও জীবনের শুরু, কিন্তু ৮২ বছরের এই জন্মদিন আজ যেন মনে করিয়ে দিচ্ছে একটি জীবনের শেষকে। গৃহবন্দী জীবন ঠিক যখনই পেল গণতন্ত্রের মুক্ত মঞ্চ, তখন আর ফের মুক্ত বিহঙ্গ হয়ে ওঠা হয়নি তার। রোগ আর শোকে শরীরটা নিতে পারেনি বেঁচে থাকবার ভার। ছিলেন একজন সাধারণ নারী, শোকের ভেতর দিয়ে হেঁটে যিনি সংসারের পাঠ্য বইয়ে যোগ করেছিলেন রাজনীতি। এরপর রাজপথ দেখেছেন, কারাগার দেখেছেন, ক্ষমতার শীর্ষ দেখেছেন, আবার ক্ষমতার বাইরে দাঁড়িয়ে মানুষের মিছিল। যদিও মানুষ চলে গেলে ছবিগুলো থেকে যায়, স্লোগান থেকে যায়, ভুল থেকে যায়, জয় পরাজয় আর বিতর্ক থেকে যায়, কিন্তু একজন মানুষকে ইতিহাস শেষ পর্যন্ত কি দিয়ে মনে রাখে? ক্ষমতা নাকি ক্ষমতার বাইরে মানুষটির মানুষের প্রতি ছাপচিত্র? তার গল্পটা ক্ষমতায় ওঠার যেমন তেমনি হারানোরও। আর তার উত্তরাধিকার, একজন নারীও যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র হয়ে উঠতে পারেন তার একটি দৃষ্টান্ত। তার উত্তরাধিকার, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন কতটা পূরণ হলো, সেই প্রশ্নটি পরবর্তী প্রজন্মের সামনে রেখে যাওয়ার। কারণ মানুষ চলে যায়, সময় চলে যায়, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, আর সেই প্রশ্নগুলোই কখনো কখনো একজন মানুষকে তার জীবনের চেয়েও দীর্ঘ করে বাঁচিয়ে রাখে। শুভ জন্মদিন। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরও বেশি ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তারেক রহমান কবে দিল্লি সফরে যাচ্ছেন, সবখানে এখন সেই আলোচনা। অবস্থায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সরকার প্রধান ভারত সফরে যেতে পারেন আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ভারতে সফর করার ব্যাপারে যখন এনভায়রনমেন্ট কন্ডিউসিভ হবে, অবশ্যই আমরা এটা ইতিবাচকভাবে দেখবো। যখন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হবে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যখন হবে তখনই আমরা যাবো, কোনো অসুবিধা নাই।
বাংলাদেশ ভারত সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও অংশীদারিত্বের কথা তুলে ধরে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন, নানা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। সমৃদ্ধি অর্জনে দুপক্ষকে একযোগে কাজ করে যেতে হবে। He is a people's person and our Prime Minister is also a people person. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। এদিকে ব্রিক্স ও দ্বিপাক্ষিক সফর কোনটিতে সামিল হওয়া উচিত প্রধানমন্ত্রীর? এ প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরও বেশি ফলপ্রসূ হবে। আমাদের প্রধানমন্ত্রীর যদি ভারত সফর উনি করেন অথবা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, সেটা অবশ্যই ভারতের মাটিতে দ্বিপাক্ষিক পর্যায়ে হওয়া উচিত। অর্থাৎ ব্রিক্স সম্মেলনে যাওয়ার আগে তাকে অবশ্যই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়াদিল্লি যাওয়া উচিত। তাহলে হবে কি, বাংলাদেশ যে দুদেশের সম্পর্কটাকে নিজের মতো করে নির্মাণ করতে চায় সেটা আপনার করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময়ে তিনি সফর করেন চীন। সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। নগদ টাকার গন্ধ পেলেই সক্রিয় হতো তারা। দিনের পর দিন রেকি, তারপর নিখুঁত পরিকল্পনা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির পেছনে ছিল এই একই চক্র। সবশেষে উত্তরার প্রধানমন্ত্রীর আত্মীয় ডিএল পেট্রোল পাম্পের 1.25 কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছেন 5 জন। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নগদ অর্থ বহনকারী ব্যবসা প্রতিষ্ঠানই ছিল এই ডাকাত দলের প্রধান টার্গেট। মাত্র কয়েক সেকেন্ড ব্যস্ত সড়কে হঠাৎ পথরোধ, এরপর কুপিয়ে অস্ত্র উঁচিয়ে কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখের পলকে উধাও 6 যুবক। গত 9 আগস্ট ডিএল পেট্রোল পাম্পের 1,21,75,000 টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। ঠিক সে সময় হামলে পড়ে ডাকাত দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3টি মোটরসাইকেলে 6 যুবক গাড়ির গতিরোধ করে। মুহূর্তেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবারও মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। রাজধানীতে সিনেমার দৃশ্যকেও হার মানানো এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। এ ঘটনায় সাগর ও ইদ্রিস সহ 5 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র, 21 রাউন্ড গুলি এবং র্যাব লেখা জ্যাকেট। প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবির তথ্য অনুযায়ী গ্রেপ্তার 5 জনের মধ্যে 3 জন সরাসরি ডাকাতিতে অংশ নেয়। এ ঘটনায় উদ্ধার হয়েছে 12 লাখ টাকা। তবে ছিনিয়ে নেওয়া বাকি অর্থ এখনো উদ্ধার করা যায়নি। ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে এবং বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 3 পুলিশ সদস্য ও 1 মাদক ব্যবসায়ী আহত হন। বিকেল 3:30টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইসদাইর এলাকায় অভিযানে যায় তারা। এই সময়ে 7 থেকে 8 জনের মাদক ব্যবসায়ীর একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 2 অস্ত্রধারীকে আটক করা হয়। হামলায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।